নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক সরোজনাথ ঘোষের লেখা গল্প ত্যায্য পুত্র। ভজা। মেঘ গর্জনের ন্যায় গম্ভীর ডাক শুনিয়া নিদ্রালস ভজহরি খানসামার তন্দ্রা টুটিয়া গেল। সে দ্রুতপদে মনিবের সম্মুখে আসিয়া আদেশ প্রতীক্ষায় দাঁড়াইল। চনুবাবুকে পাঠিয়ে দে। প্রভুর ভ্রুভঙ্গি ভীষণ মুখ হইতে এই সংক্ষিপ্ত আদেশ শুনিয়া অনাগত আশঙ্কায় প্রাচীন ভৃত্যের হৃদয় দুরু দুরু করিয়া কাঁপিয়া উঠিল। দীর্ঘকাল জমিদারি বাড়ির কাজে তাহার মাথার কেশ শুভ্র হইয়া গিয়াছিল। হরমোহনবাবুর পিতার আমল হইতে সে এই বাড়িতেই মানুষ। সে বর্তমান মনিবের হালচাল ভালোই জানিত। শঙ্কিত চিত্তে সে আদেশ প্রতিপালন করিতে চলিয়া গেল। অল্পকাল পরে চন্দ্রনাথ পিতার কক্ষে প্রবেশ করিল। 25 বৎসরের যুবা, MA ও BL পরীক্ষা পাশ করিবার পর হাইকোর্টে নাম লিখাইলেও পিতার সম্মুখে আসিতে তাহার চরণযুগল যেন কুণ্ঠিত হইতেছিল। পুত্রকে দেখিয়া পিতা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিলেন। আষাঢ়ের বর্ষণোন্মুখ মেঘ ভরা আকাশের মতো তাহার আনন গম্ভীর। হরমোহন হাসিতে জানিতেন না বলিয়া একটা অপবাদ ছিল। অন্তত দুষ্ট লোক তাহার সম্বন্ধে এইরূপই রটনা করিত। তাহার কাছে হাস্যটা ঘোর অসভ্যতা ও প্রগল্ভতার পরিচায়ক, বিশেষত শব্দময় উচ্চহাস্য। তাহার পরিচিত ব্যক্তির সংখ্যা নিতান্ত অল্প নহে, কিন্তু বন্ধু কেহ ছিল কিনা তাহা কেহই বলিতে পারিত না। আত্মীয় স্বজনগণ সকলেই জানিতেন জমিদার হরমোহন সুরুচির অবতার, অত্যন্ত স্বল্পভাষী এবং নৈতিক নিষ্ঠার মূর্ত বিগ্রহ। তাহার কাছে হাস্য অশ্লীল, বড় করিয়া কথা বলা অসভ্যতা, গুরুলঘুর পার্থক্য মানিয়া না চলা অমার্জনীয় অপরাধ। বলিয়াছি, জমিদার হইলেও আবগারি বিভাগের সহিত কুটুম্বিতা করা দূরে থাকুক, কেহ তাহাকে কোনোদিন ধূমপান পর্যন্ত করিতে দেখেন নাই। তাম্বুল চর্বণকে তিনি বিলাসিতার দোতক বলিয়া ঘৃণা করিতেন। পিতার হাস্যলেশহীন অপ্রসন্ন মুখের গম্ভীর দৃশ্য চন্দ্রনাথ চিরকালই দেখিয়া আসিতেছে, কিন্তু আজ যেন মেঘাচ্ছন্ন আকাশে অমানিসার অন্ধকার ঘনাইয়া উঠিয়াছিল। সে মৃদুস্বরে বলিল, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, কথা আছে। চন্দ্রনাথ ফরাসের এক প্রান্তে উপবেশন করিল। কক্ষমধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। কিছুমাত্র ভনিতা না করিয়াই হরমোহন বলিলেন, শুনলাম মা নাকি তার সব সম্পত্তি তোমার নামে লেখাপড়া করে দিয়েছেন। কথাটা সহজভাবে উচ্চারিত হইলেও চন্দ্রনাথের কানেই যেন একটু বেসুরে বাজিল। সে সংক্ষেপে বলিল, আগে হ্যাঁ। তা কথাটা আমার কাছে লুকিয়েছ কেন? বিস্মিতভাবে চন্দ্রনাথ বলিল, লুকোবো কেন? সেই ইচ্ছে তো আমার ছিল না বাবা। আজ সকালে সবে দেশ থেকে ফিরে এসেছি, তারপরেই কোর্টে গিয়েছিলুম। এই তো কতক্ষণ সেখান থেকে ফিরে আসছি। ও, তাই বুঝি ইস্টারের ছুটিতে দেশে যাওয়া হয়েছিল? কিরকম লেখাপড়া হলো? তার সব সম্পত্তি দান করেছেন? চন্দ্রনাথ ঠিক বুঝিতে পারিল না
তাহার পিতার কথার অন্তরালে শুধুই কৌতূহল অথবা শ্লেষের তীক্ষ্ণমুখ কাঁটাগুলি মাথা উঁচু করিয়া আছে কিনা। সবিস্ময়ে সে মুহূর্ত পিতার প্রতি দৃষ্টিপাত করিল। তাহার পর বলিল, তার সমস্ত পৈতৃক সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন। বটে, সব? কিন্তু তুমি তো জানো আমি তার ছেলে। আমাকে না দিয়ে পৌত্রকে, শুধু একা তোমাকে দেওয়া তার ঘোর অন্যায়। তার নিজের 2 ছেলে থাকতে একজনের এক সন্তানকে সব দেওয়া গুরুতর পক্ষপাতিতা, অবিচার। তোমারও কিন্তু নেওয়া উচিত হয়নি। চন্দ্রনাথ কয়েক মুহূর্ত নীরব থাকিবার পর বলিল, আমিও তাকে বলেছিলাম, বুঝিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথা তিনি শোনেননি। তিনি বলেছিলেন তার সব সম্পত্তি বিলিয়ে দেবেন, তবু কাকাবাবু বা তাঁর ছেলেদের দেবেন না। কাকাবাবু তাঁর সঙ্গে কোনোদিন ভালো ব্যবহার করেননি। আজকাল নাকি আরও নানা রকমে কষ্ট দিতেছেন, তাই তিনি এত নারাজ। আর যুবক সহসা রসনাকে সংযত করিল। যে কথাটা জিহ্বাগ্রে আসিয়াছিল তাহা উচ্চারণ করা সঙ্গত নহে। তাহার পিতাও যে তাহার পিতামহীর সহিত কোনোদিন পুত্রের যোগ্য ব্যবহার করেন নাই, পিতামহের মৃত্যুর পর নানা কার্যে মাতার নয়নে অশ্রু স্রোত বহাইয়াছিলেন, সত্য হইলেও তাহার মুখ হইতে সে কথাটা বাহির হওয়া কখনোই সঙ্গত নহে। পিতা হরমোহন তাহা লক্ষ্য করিয়া বলিলেন, কি বলছিলে? চন্দ্রনাথ কথাটা ঘুরাইয়া লইয়া বলিল, ঠাকুরমা মনে বড় ব্যথা পেয়েছেন। তিনি আর কাহাকেও সম্পত্তি দিতে চান না। মৃত্যুর পর পাছে সকলে ভাগাভাগি করে নেয়, এ তিনি সহ্য করতে পারবেন না বলেছেন। আমি প্রথমে নিতে চাইনি, শেষে দেখলাম তাকে অসুখী করা আমার উচিত নয়। কোলে পিঠে করে মানুষ করেছেন, যদি এ কাজে তাঁর তৃপ্তি হয় কেন করব না? তাছাড়া ন্যায়সঙ্গত অধিকারও তো আছে। গর্জন করিয়া হরমোহন বলিলেন, অধিকার? আমরা থাকতে তোমার কিসের অধিকার? আমরা ছেলে, মায়ের জিনিসে ছেলের অধিকার আগে, ছেলের পর তো পৌত্র। আমাদের না দিয়ে তোমাকে কেন দিলেন? তার আরও পৌত্র তো আছে। চন্দ্রনাথ ধীরভাবে বলিল, আমার ভাইদের বঞ্চিত রেখে একা আমি সে সম্পত্তি ভোগ করব না বাবা। সে অভিপ্রায় তোমার যদি না হবে তবে একা তোমার নামে রেজিস্ট্রি করে নিলে কেন? সব তোমার চালাকি। পিতা ক্রমেই উষ্ণ হইয়া উঠিতেছেন দেখিয়া চন্দ্রনাথ ক্ষুব্ধ কণ্ঠে বলিল, তিনি সেইভাবেই দানপত্র লিখিয়েছিলেন? তুমি প্রতিবাদ করতে পারতে। ও সব কিছু নয়। তুমি উকিল হয়েছ, ঘোর স্বার্থপর। তুমি সকলকে ফাঁকি দেবার জন্য তার কাছ থেকে সব তুমি লিখিয়ে নিয়েছ। চন্দ্রনাথের সুন্দর মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিল। পিতার স্নেহ হইতে সে চিরদিনই বঞ্চিত। জ্ঞান সঞ্চারের পর পিতার স্নেহলাভ দূরে থাকুক, 2 দণ্ডও সে কোনোদিন পিতার সঙ্গ পাইয়াছে বলিয়া তাহার স্মরণ হয় না। পিতামহ ও পিতামহীর ক্রোড়েই সে বর্ধিত হইয়াছিল। পিতামহ যতদিন জীবিত ছিলেন অধিকাংশ কাল সে তাহারই সঙ্গলাভ করিয়াছিল। সে তাহার নয়ন পুত্তলি ছিল। তাহার কোনো স্বাদ, কোনো বাসনা তিনি অপূর্ণ রাখেন নাই। বড় হইয়া সে প্রতি মাসে 500 টাকা খরচ করিলেও কাহারও কাছে কোনোদিন কৈফিয়ত দিতে হয় নাই। পিতামহের দান মুক্ত হস্ততা তাহার চিত্তে এমন প্রভাব বিস্তার করিয়াছিল যে অর্থব্যয় সম্বন্ধে কোনরূপ সংকোচ কোনোদিন তাহার মনে ক্ষোভের সঞ্চার করে নাই। জমিদারির আয় যে পরিমাণ ছিল
বংশানুক্রমিক ব্যবসায়ের আয় তদাপেক্ষা অনেক বেশি ছিল। কাজেই অর্থের অভাব তাহাকে কোনোদিন বোধ করিতে হয় নাই। অধ্যয়নের সঙ্গে সঙ্গে ললিত কলার চর্চায় তাহার খরচ খুবই বেশি ছিল। তাহার এই প্রকার সংযমহীন অর্থব্যয় দেখিয়া হরমোহন মনে মনে অত্যন্ত বিরক্ত হইতেন। তাহার সংযত জীবনে নীতিজ্ঞান অত্যন্ত প্রবল ছিল বলিয়া পুত্রের ব্যবহারে তিনি উচ্ছৃঙ্খলতার আশঙ্কা করিতেন। কিন্তু অসন্তুষ্ট ও বিরক্ত হইলেও পুত্রকে এ বিষয়ে তিনি শাসন করিতে পারিতেন না। পিতাকে তিনি ভক্তি না করুন, অত্যন্ত ভয় করিতেন। সহৃদয় তেজস্বী পিতার কৃতকার্যের প্রতিবাদ করিবার সামর্থ্য তাহার ছিল না, এবং নীতিজ্ঞানের সংস্কারবশত পিতার কার্যে সমালোচনা করাকে তিনি গুরু অপরাধ বলিয়াই মনে করিতেন। সুতরাং মতের বিরোধী হইলেও পিতার অভিমতকে শিরোধার্য করিয়া লইতে হইত। 5 বছর সেই পিতা পরলোকে। সমগ্র সম্পত্তির প্রভু এখন তিনি। পিতৃবিয়োগের পর হইতেই পুত্রকে তাহার মতানুবর্তী করিবার জন্য হরমোহন চেষ্টা করিতেছিলেন। পুত্র প্রাপ্তবয়স্ক হইলেও তাহাকে বালকের ন্যায় শাসন করিবার স্পৃহা তাহাতে বিদ্যমান ছিল। পিতা পুত্রের সম্বন্ধ যে শুধু শাসক ও শাসিতের তথাকথিত সম্বন্ধ নহে, তাহাতে যে বন্ধুত্বেরও অবকাশ আছে, এ কথা হরমোহনের সম্পূর্ণ অগোচর ছিল। তিনি তাহা স্বীকারও করিতেন না। পুত্র পিতাকে ভয় করিবে, সম্মান দেখাইবে, নতমস্তকে শুধু আদেশ পালনে তৎপর হইবে, তাহা ছাড়া আর কিছু নহে। সুতরাং পুত্রের হৃদয় তিনি জয় করিতে পারেন নাই। পিতামহের অপরিসীম স্নেহ, অপরিমেয় বিশ্বাস ও নির্ভরতায় যে তরুণ হৃদয় গঠিত হইয়াছিল, বিপরীতমুখী শাসন পদ্ধতি তাহাকে বশ করা দূরে থাকুক, দিন দিন বিক্ষুব্ধ করিয়াই তুলিয়াছিল। পিতার নীরস স্নেহহীন কঠোর বাক্য তাই আজ উচ্চশিক্ষিত যুবকের মনে বিদ্রোহের সঞ্চার করিল। কিন্তু অসামান্য ধৈর্য সহকারে চন্দ্রনাথ উদ্যত বাণীকে জিহ্বাগ্র হইতে সরাইয়া দিয়া ধীরভাবে বলিল, আপনি অন্যায় কথা বলছেন। হরমোহন আপনাকে সংবরণ করিতে না পারিয়া বলিয়া উঠিলেন, বটে, লেখাপড়া শিখে এই জ্ঞান বুঝি তোমার হয়েছে? গুরু লঘু জ্ঞান নেই? বাপের সঙ্গে কি করে কথা বলতে হয় শেখনি? যাক, একটা কথা জেনে রাখো, আমার মার সম্পত্তিতে তোমার এখন কোনো অধিকার জন্মেনি। আমাদের 2 ভাইয়ের নামে সব রেজিস্ট্রি করে লিখে দাও, বুঝেছ? উত্তরাধিকার সূত্রে চন্দ্রনাথও অসহনীয় ঔদ্ধত্য লাভ করিয়াছিল। পিতা যদি স্নেহের সহিত আদেশ করিতেন তবে হয়তো সে আপত্তি করিত না, কিন্তু চির পিতৃস্নেহ বঞ্চিত যুবক আপনাকে আর সংযত করিতে পারিল না। সে উন্নত মস্তকে দাঁড়াইয়া বলিল, ঠাকুরমা আমাকে শপথ করিয়ে নিয়েছেন, আমি তো পেরে উঠব না। অগ্নিগর্ভ গিরির ন্যায় হরমোহন স্তব্ধ হইয়া রহিলেন। তাহার পর কঠোর কণ্ঠে বলিলেন, তুমি জানো সমস্ত সম্পত্তির আমি মালিক। আমার বড় ছেলে হলেও আমি ইচ্ছা করলে তোমায় ত্যায্য পুত্র করতে পারি। ওষ্ঠে ওষ্ঠ চাপিয়া চন্দ্রনাথ নতমস্তকে দাঁড়াইয়া রহিল। যদি নিজের ভালো চাও, কালই সব রেজিস্ট্রি করে দেবে। কম্পিত ওষ্ঠাধরকে কষ্টে কিছু সংযত করিয়া চন্দ্রনাথ দৃঢ় কণ্ঠে বলিল, অসম্ভব, আমায় ক্ষমা করুন। বজ্রকঠোর কণ্ঠে হরমোহন বলিলেন, অবাধ্য সন্তান, যাও, তোমার মুখ দেখতে চাই না। আমার বাড়িতে তোমার স্থান নেই। আজ হতে
কোনো সম্বন্ধ তোমার সঙ্গে নেই। তুমি ত্যায্য পুত্র। সমগ্র অট্টালিকা যেন সেই গুরু গর্জনে শিহরিয়া উঠিল। স্তম্ভিত চন্দ্রনাথ মুহূর্ত বজ্রাহতের মতো দাঁড়াইয়া রহিল। সত্যই কি তাহার পিতা জন্মদাতার সম্মুখে সে দাঁড়াইয়া? এই কি সংসার? পুত্র স্নেহ, পিতা পুত্রের সম্বন্ধ এমনই ক্ষণভঙ্গুর। দ্বারের দিকে মুখ ফিরাইতেই প্রাচীর বিলম্বিত পিতামহের স্নেহমণ্ডিত সৌম্য প্রতিকৃতি তাহার দৃষ্টিকে আকৃষ্ট করিল। ওই দেবোপম উদার হৃদয় পিতামহের স্নেহশীতল বক্ষে তাহার একাধিপত্য ছিল বলিয়াই কি আজ সে লাঞ্ছিত, গৃহবিতাড়িত? তাহার জিহ্বাগ্রে কঠোর প্রতিবাদ জমা হইয়াছিল। নয়নে ক্ষোভ ও অভিমানের অশ্রু অগ্নিকণার ন্যায় জ্বলিয়া গলিয়া পড়িবার উপক্রম করিতেছিল। প্রবল শক্তিতে সে তাহাদিগকে সরাইয়া দিয়া নীরবে কক্ষ ত্যাগ করিল। চিঠি আছে বাবু। প্রভাতে খোলা জানালার ধারে বসিয়া চন্দ্রনাথ একখানা আইনের বই পড়িতেছিল। হর করার ডাকে হাত বাড়াইয়া সে খামে আটা পত্রখানা লইল। নাড়িয়া চাড়িয়া দেখিল চিঠিখানা তাহারই নামে, হস্তাক্ষর সুপরিচিত। সে বুঝিল কে তাহাকে লিখিয়াছে, কিন্তু খাম খুলিয়া পত্র পড়িবার বিন্দুমাত্র আগ্রহ সে প্রকাশ করিল না। যদি কেহ সে সময় ঘরের মধ্যে থাকিত তবে দেখিতে পাইত মৃদু ম্লান হাস্যরেখা তাহার অধর প্রান্তে উদ্ভাসিত হইয়াছে। চা লইয়া ভৃত্য ঘরের মধ্যে প্রবেশ করিল। এক চুমুক চা পান করিয়া সে মুহূর্ত নয়ন নিমীলিত করিল। তাহার পর টেবিলের উপর হইতে চিঠিখানা খুলিয়া পড়িল। পত্রে এইরূপ লেখা ছিল: শ্রীচরণেষু দাদা, তুমি তো আমাদের কথা ভুলিয়া গিয়াছ। বড় দেখিতে ইচ্ছা করে, কিন্তু তুমি তো এখানে আসিবে না, আসিতে বলিবারও পথ নাই। শ্বশুরবাড়ি যখন থাকি সেখানেও তুমি যাইতে চাহ নাই, তবে দেখা কেমন করিয়া হইবে? তোমার ওখানে যাইতে পারিলে দেখা হয়, কিন্তু বাবার কঠোর আদেশ, সে হইবে না। তাহার নিষেধ না মানিয়া যাইতে পারি, কিন্তু মন দুর্বল। কোনোদিন আদেশ লঙ্ঘন করিতে শিখি নাই। তাহার কাজের বিচার করিবার শক্তিও আমাদের নাই। অভাগিনী ছোট বোনকে সেজন্য ক্ষমা করিও। অদৃষ্ট ছাড়া কাহাকে দোষ দিব? বৌদিদিকে লইয়া কত আমোদ আহ্লাদ করিব, বরাবরই এর স্বাদ ছিল, কিন্তু এমনই ভাগ্য তাহার চেহারা পর্যন্ত দেখিবার সুযোগও ঘটিল না। আজ একটা কথা জানাইতেছি, এ বাড়ির কেহ তাহা তোমাকে জানাইবে না। সে সাহস ও অধিকার কাহারও নাই, মার পর্যন্ত নাই। কিন্তু আমি তো আর স্থির থাকিতে পারিলাম না। বাবার কঠিন পীড়া, সে শরীর আর নাই। ডাক্তার বলিতেছেন জীবনের আশা অল্প। আমরা মেয়ে মানুষ শুধু কাঁদিতেই জানি, কাঁদিয়া পাহাড় ভাসাইতে পারি। হেম ও তারাপদ এখনো কিছু বুঝে না, সংসারেও নানা বিশৃঙ্খলা। তোমাকে কি বলিব? তুমি বড় ভাই, তোমাকে উপদেশ দেবার অধিকারও নাই। তুমি পণ্ডিত, বুদ্ধিমান, তোমার কর্তব্য তুমিই ভালো বুঝিবে। প্রণাম লও। ইতি স্নেহের বোন লীলা। পত্রখানা ধীরে ধীরে টেবিলের উপর রাখিয়া চন্দ্রনাথ মনোযোগ সহকারে চা পান করিতে লাগিল। মাঝে মাঝে একটা ক্ষীণ হাস্যরেখা তাহার ওষ্ঠপ্রান্তে দেখা দিতেছিল। তাহা বিজয়ীর আনন্দ গর্ব অথবা দীর্ণ প্রাণের ব্যথার রেখা। চায়ের পেয়ালা রাখিয়া দিয়া
একটা সিগার ধরাইয়া চন্দ্রনাথ চেয়ারে হেলান দিয়া বসিল। 3 বৎসরের কঠোর জীবনযাত্রার মর্মান্তিক স্মৃতিগুলি কি সিগারের ধূমের মতো উড়াইয়া দেওয়া সম্ভবপর? স্কলারশিপ লব্ধ অর্থের দ্বারা কৃত কতকগুলি আইন গ্রন্থ সজ্জা ও একটি ট্রাঙ্ক লইয়া স্মরণীয় রজনীতে প্রায় রিক্ত হস্তে সেই যে সে আশৈশবের স্মৃতিভরা গৃহ ত্যাগ করিয়া আসিয়াছিল, দারিদ্র্যকে বরণ করিয়া জীবন সংগ্রামে ঝাঁপাইয়া পড়িয়াছিল, তাহার ইতিহাস তো জীবনের প্রত্যেক মুহূর্তকে তিক্ত করিয়া রাখিয়াছে। সে স্মৃতি কি ভুলিতে পারা যায়? ভোগায়তন দেহ, চির সুখাভ্যস্ত জীবন, অভাবের সহিত কোনো পরিচয় 25 বৎসর পূর্বে যাহার ছিল না, তাহার পক্ষে প্রতিদিনের অন্ন সংস্থান করিবার বিপুল প্রয়াস কি কষ্টকর, কি ভীষণ, তাহা ভুক্তভোগী ছাড়া অন্যের কল্পনার অতীত। আলো বাতাসবিহীন মেসের ঘরে বাস, অসন বসনের দারুণ বিভীষিকা, অভাব দীনতা তাহার যৌবনের সকল সুখ স্বপ্নকে যবনিকার অন্তরালে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল। হাইকোর্টে নাম লেখা থাকিলেও আশু উপার্জনের আশায় পুলিশ কোর্টে সমস্ত দিন মক্কেলের প্রতীক্ষায় বসিয়া থাকা তাহার জীবনকে দুর্বহ করিয়া তুলিয়াছিল। তথাপি সে হতাশ হয় নাই। প্রতি পদে বাধার সঙ্গে সংগ্রাম করিয়া সে আত্মপ্রতিষ্ঠা করিয়াছিল। পিতামহী প্রদত্ত সম্পত্তির আয় হইতে আইনের বলে সে স্বল্পায়াসে টাকা লইয়া স্বচ্ছন্দে থাকিতে পারিত, কিন্তু চন্দ্রনাথ প্রতিজ্ঞা করিয়াছিল সে অনাহারে মরিবে, তথাপি সে টাকা নিজের জন্য ব্যয় করিবে না। জিদ ও শপথের বশে সে তাহার ন্যায়সঙ্গত অধিকার ত্যাগ করে নাই, সেজন্য তাহাকে পিতৃদ্রোহী হইতেও হইয়াছে। কিন্তু অন্যের দানলব্ধ অর্থের দ্বারা সে আর আপনাকে রক্ষা করিবে না, কখনোই নহে। নিজের শক্তি ও সাধনার বলে যদি সে আত্মরক্ষা করিতে পারে, পায়ে ভর দিয়া দাঁড়াইতে পারে, তবেই সে দাঁড়াইবে, নচেত জীবন সংগ্রামে সে আত্মবিসর্জন করিবে। কাপুরুষের অপদার্থের জন্য সংসার নহে, তাহাদের মরাই ভালো। বিদ্যা বুদ্ধি জ্ঞান ও অটুট স্বাস্থ্য লইয়া যদি সে আত্মপ্রতিষ্ঠায় অসমর্থ হয়, তবে তেমন জীবন ধারণের প্রয়োজন কি? একাগ্র সাধনার প্রাণপাত পরিশ্রম ও চেষ্টার দ্বারা সে জীবন সংগ্রামে টিকিয়া গিয়াছিল। প্রচুর ধনাগম না হইলেও ওকালতি ও সাহিত্য চর্চার দ্বারা স্বাধীনভাবে সে কলিকাতার খরচ চালাইয়া লইতেছে। বিজয় মুকুটের সম্ভাবনা সুদূর পরাহত নহে। সিগারেট ধূম কুণ্ডলাকারে উঠিয়া বাতায়ন পথে বাহির হইতে লাগিল। কিন্তু জন্মদাতা পিতা ও আত্মীয় স্বজনের ব্যবহার দুঃস্বপ্নের মতো চিরদিনই তাহাকে অনুসরণ করিতে থাকিবে। পিতৃগৃহ হইতে বিতাড়িত হইবার কয়েক মাস পরে পিতামহীকে লইয়া পিতা ও পিতৃব্যের সহিত যে সংঘর্ষ ঘটিয়াছিল, তাহা সম্ভ্রান্ত ও ভদ্র পরিবারের পক্ষে শ্লাঘ্য নহে। আজ সেই পুরাতন কাহিনী স্মৃতি তাহাকে পীড়া দিতে লাগিল। কোন বন্ধুর প্রেরিত তারের সংবাদে সে জানিতে পারিয়াছিল দেশে গিয়া পিতা ও পিতৃব্য তাহার স্নেহময়ী পিতামহীকে দানপত্র নাকচ করিবার জন্য পীড়ন করিতেছেন, নজরবন্দি করিয়া রাখিয়াছেন। সে ঘটনার কথা মনে করিতেও আজ তাহার রক্ত চঞ্চল হইয়া ওঠে। ধন সম্পত্তির লোভ মানুষকে এমনই হেয় করিয়া তোলে। পিতামহীকে রক্ষা করিবার বাসনায় দেশে গ্রামে উপস্থিত হওয়ায় যে আগুন জ্বলিয়া উঠিবার উপক্রম হইয়াছিল, তাহার পরিণাম কি ভীষণই না হইত। একদিকে পিতা ও পিতৃব্যের ধনবল জনবল এবং অক্ষুণ্ণ প্রতাপ, অপরদিকে সে একা
সহায়হীন সম্পদহীন যুবক মাত্র। তথাপি তাহাকে দেশের লোক যমের ন্যায় ভয় করিত। পিতামহের আমলে দেশস্থ ইতর ভদ্র সকলেই তাহার দুঃসাহস, বুদ্ধিমত্তার ও কূট কৌশলের অনেক পরিচয় পাইয়াছিল। সুতরাং তাহার আগমনে দেশমধ্যে একটা বিরাট চাঞ্চল্যের সঞ্চার হইয়াছিল। সুবিধা পাইলে তাহাকে প্রাণে মারিতেও কেহ কেহ কুণ্ঠিত হইবে না, এ সংবাদও সে পাইয়াছিল। কিন্তু সে তো বল প্রকাশ করিতে যায় নাই। তথাপি জেলা হাকিমের আদেশে চন্দ্রনাথকে দারোগা নজরবন্দি করিয়া রাখিয়াছিল, পাছে অশান্তি বা গোলযোগ ঘটে। জেলার ইউরোপীয় হাকিম গোপনে সরেজমিনে তদন্ত করিতে আসিতেছেন। পূর্বাহ্নে জানিতে পারিয়া অন্যের অগোচরে সে তাহার সহিত সাক্ষাৎ করায় হাঙ্গামা অনেকটা হালকা হইয়া গিয়াছিল। নির্ভীক চন্দ্রনাথ অকপটে ম্যাজিস্ট্রেটের নিকট সকল কথা প্রকাশ করিয়াছিল। হাকিম তাহাকে সঙ্গে লইয়া অতর্কিতভাবে জমিদার বাটিতে উপস্থিত হয়েন। প্রাঙ্গণে তখনও লাঠিয়ালের দল জমায়েত হইয়া প্রতীক্ষা করিতেছিল। বুদ্ধিমান হাকিম চন্দ্রনাথের কথার যথার্থ তখনই বুঝিয়াছিলেন। তাহার পর সূক্ষ্ম জবনিকার অন্তরালে অবস্থিতা বৃদ্ধার জবানবন্দি লইয়া সাহেব যখন জানিতে পারিলেন তিনি পুত্রদিগের কাছে থাকিতে চাহেন না, পৌত্রের কাছে যাইতে চাহেন, তখন পিতা ও পিতৃব্যের পরাজয়ে চন্দ্রনাথ হৃষ্ট হইলেও সুখী হইতে পারে নাই। ইচ্ছা করিলে সে তাহাদিগকে অবৈধ আটকের ধারায় ফেলিয়া প্রতিশোধ লইতে পারিত, কিন্তু তাহার ফৌজদারি আইন জ্ঞান এমনভাবে প্রশ্নজালে সৃষ্টি করিয়াছিল যে আইনের ফাঁদে কাহাকেও জড়িত করা চলে না। সহৃদয় ম্যাজিস্ট্রেট বাহিরে আসিয়া এজন্য তাহাকে যথেষ্ট প্রশংসা করিয়াছিলেন। সে পিতামহীকে মুক্ত করিতে আসিয়াছিল, উদ্দেশ্য সিদ্ধ হইয়াছিল। চুরুটের আগুন নিভিয়া গিয়াছিল, চন্দ্রনাথ উহা ধরাইয়া লইল। বাস্তবিক পিতার সহিত সংঘর্ষ হয় কি তাহার অদৃষ্টলিপি? এমন দুর্ভাগ্য লইয়া কয়জন পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া থাকে? কোন দরিদ্র ঘরের সুলক্ষণা কন্যার সহিত তাহার বিবাহ দিবার অভিপ্রায়ে বহু পূর্বে তাহার পিতামহ কথা স্থির করিয়া রাখিয়াছিলেন। তাহার অকস্মাৎ মৃত্যু না হইলে সেইখানেই তাহার বিবাহ হইত। কিন্তু তাহার পিতা মনে মনে এ বিবাহের ঘোর বিরোধী ছিলেন। কালা সৌজ গত হইলে যখন বিবাহের পুনরায় প্রস্তাব হইল, হরমোহন বাঁকিয়া দাঁড়াইলেন। দেশে সকলেই তাহাদিগকে রাজাবাবু বলিত। রাজাবাবুর ঘরে দরিদ্রের কন্যা আসিবে? হরমোহন তাহাতে সম্মতি দিতে পারেন না। ধনবানের অসামান্য সুন্দরী কন্যার সন্ধান মিলিল। তখন চন্দ্রনাথ বাঁকিয়া বসিল, সে বিবাহ করিবে না। যে পিতামহ তাহার কোনো স্বাদ অপূর্ণ রাখেন নাই, তিনি পরলোকগত হইলেও তাহার স্বাদ শপথ ভাঙিয়া যাইবে অসম্ভব। সে কখনোই তাহার পবিত্র স্মৃতির অপমাননা করিবে না। এই বিষয় লইয়া যখন তৃতীয় ব্যক্তির মারফতে বাদানুবাদ চলিতেছিল, সেই সময়ই চন্দ্রনাথ গৃহ বিতাড়িত হয়। কিন্তু পিতামহের অন্তিম স্বাদ সে পূর্ণ করিয়াছিল। 1 বৎসর পূর্বে আয়ের সচ্ছলতা হইবার পর নানা বাধা বিঘ্ন সত্ত্বেও পিতামহের নির্দিষ্ট পাত্রীকে সে গৃহলক্ষ্মী করিয়া আনিয়াছে। সে সময়ও তাহার পিতা কি কম প্রতিবন্ধকতাচরণ করিয়াছিলেন? কিন্তু সহসা দ্বার পথে মনুষ্যমূর্তির ছায়া পড়িল। চন্দ্রনাথের চিন্তাসূত্র ছিন্ন হইয়া গেল। সে দেখিল শুভ্রবসনা পিতামহী দাঁড়াইয়া। ঘরে কেহ নাই দেখিয়া তিনি পৌত্রের কাছে আসিলেন। টেবিলের উপর খোলা চিঠি দেখিয়া তিনি বলিলেন, কে লিখেছে দাদা? লীলা। লীলা?
কি লিখেছে সে? অনেক কথা। বাবার অসুখ, অবস্থা ভালো নয়, পড়ে দেখো। বৃদ্ধা বলিলেন, আমার চশমা নেই, তুই পড়ে শোনা। চন্দ্রনাথ পড়িয়া গেল। বৃদ্ধার আননে ছায়াপাত হইল। তিনি মৃদুকণ্ঠে বলিলেন, আমায় একখানি গাড়ি আনিয়ে দিবি দাদা? এখনই যাবে ঠাকুরমা? পাংশু মুখে বৃদ্ধা বলিলেন, যাই সে করুক, আমি তো মা, মায়ের প্রাণ। কথা সমাপ্ত হইল না। তিনি মুখ ফিরাইয়া লইলেন। 6 মাস আগে তাহার কনিষ্ঠ পুত্রকে কাল হরণ করিয়া লইয়াছিল। চন্দ্রনাথ বাহিরে আকাশের দিকে চাহিয়াছিল। সে মুখ ফিরাইয়া বলিল, ভজা দাদাকে সঙ্গে নিয়ে তুমি যাও, আমি গাড়ি আনতে পাঠাচ্ছি। ভজহরি চন্দ্রনাথের পিতামহের আদরের ভৃত্য ছিল। চন্দ্রনাথকে সে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল। গৃহ বিতাড়িত চন্দ্রনাথের মায়া ত্যাগ করিতে না পারিয়া কিছুদিন পরে সে তাহার কাছে আসিয়া জোর করিয়া আপনার স্থান অধিকার করিয়া লইয়াছিল। তুই তো যাবি নে দাদা? আমি? ঠাকুরমা, তোমাদের মায়ের প্রাণ, কথাটা ঠিক, কিন্তু সব মায়ের প্রাণ কি এক? বাপের প্রাণ। থাক, তুমি যাবার জোগাড় করো গে। পৌত্রের কেশরাশির উপর সস্নেহে হাত বুলাইয়া বৃদ্ধা বলিলেন, ভুলতে পারিসনি ভাই, অভিমান হবারই কথা। অভিমান? চন্দ্রনাথের ওষ্ঠপ্রান্তে বিদ্যুৎ বিকাশের মতো হাস্যরেখা খেলা করিয়া গেল। বৃদ্ধার নয়ন অশ্রুসিক্ত হইল। এই স্বল্পভাষী গভীর হৃদয় ভাবপ্রবণ পৌত্রের অন্তরের কোন কথা তাহার অগোচর ছিল? তরুণ যুবকের দেহে তিনি স্বামীর যৌবনকালের প্রতিচ্ছবি দেখিতেন। পিতামহের প্রকৃতি উত্তরাধিকার সূত্রে সে যেন সম্পূর্ণরূপে লাভ করিয়াছিল। অন্যমনস্কভাবে চন্দ্রনাথ বলিল, ঠাকুরমা, তোমার দানপত্রটা নিয়ে যাও, বাবা ও কাকাবাবুর ছেলেদের নামে সব লেখাপড়া করে দিও। পৌত্রের আননে দৃষ্টি নিবদ্ধ করিয়া পিতামহী মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইলেন। তাহার পর দৃঢ় স্বরে বলিলেন, প্রাণটা মায়ের সত্য, কিন্তু চনু, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। এ বিষয়ে আমায় তুই কোনো কথা বলিস নে ভাই। বৃদ্ধা ভিতরে চলিয়া গেলেন। চন্দ্রনাথ স্তব্ধভাবে বসিয়া রহিল। চুপ, কোনো শব্দ যেন না হয়। রোগ যেখানে মৃত্যুরূপ ধরিয়া সতর্ক ও অমোঘ গতিতে অগ্রসর হইতেছে, সেখানে দীর্ঘশ্বাসকেও চাপিয়া রাখিতে হইবে, পাছে সে শব্দেও মরণ পথযাত্রীর দীর্ঘকালের সংসার মায়ামুগ্ধ চিত্তের সঞ্চিত সংস্কার স্পন্দিত হইয়া ওঠে। ধীরে সাবধানে পদক্ষেপ করো, হৃদয়ের আলোড়নকে চাপিয়া পিষিয়া ফেলো। অতি লঘু গতিতে নিঃশব্দ পদসঞ্চারে চন্দ্রনাথ অন্তঃপুরের বিস্তৃত রোগ গৃহে প্রবেশ করিল। কত কাল পরে পারিবারিক প্রবীণ চিকিৎসক রোগীকে পরীক্ষা করিয়া দ্বারের নিকট আসিতেই চন্দ্রনাথকে দেখিতে পাইলেন। এ বাড়ির ইতিহাস প্রবীণ ডাক্তারের অগোচর ছিল না। সস্নেহে চন্দ্রনাথের হাত ধরিয়া তিনি বারান্দায় গিয়া দাঁড়াইলেন। মৃদু স্বরে
বর্তমান অবস্থার গুরুত্ব বুঝাইয়া দিলেন। জীবন প্রবাহ যেরূপ ক্ষীণ ধারায় বহিতেছে, তাহাতে যে কোনো সময়ে অন্তিম যবনিকা নামিয়া আসিতে পারে। চন্দ্রনাথ নীরবে ডাক্তারের সতর্ক বাণী ও উপদেশ শুনিল। প্রতিবাদ অথবা অনুমোদন তাহার বাক্যে বা ব্যবহারে প্রকাশ পাইল না। চিকিৎসক তখনকার মতো চলিয়া গেলে চন্দ্রনাথ রোগীর কক্ষে ছায়ামূর্তির মতো প্রবেশ করিল। গৃহের এক কোণে একটিমাত্র বিদ্যুতের আলো জ্বলিতেছিল। সেই নিস্তব্ধ স্বপ্নালোকদীপ্ত গৃহের মধ্যে যাহারা বসিয়াছিল, সকলেরই দৃষ্টি যুগপৎ তাহার দিকে নিক্ষিপ্ত হইল। কিশোর কনিষ্ঠ যুগল ও সহোদরার অশ্রুম্লান আননের প্রতি একবার চাহিয়াই চন্দ্রনাথ রোগশয্যার দিকে দৃষ্টি ফিরাইল। শিরোদেশে ও পদতলে খোদিত পাষাণ মূর্তির মতো দুইজন রমণী বসিয়াছিলেন। বৃদ্ধার আনন গম্ভীর ম্লান, জননীর নয়নে নৈরাশ্য ও আসন্ন শোকের পূর্বাভাস। রোগীর পদতলের দিক হইতে জমার দীর্ঘশ্বাস ও চাপা ক্রন্দনের অস্ফুট ধ্বনি নির্গত হইতেই চন্দ্রনাথ স্বীয় ওষ্ঠে তর্জনী স্থাপন করিল। অমনি মন্ত্র বলে যেন সব থামিয়া গেল। রোগীর মাথার দিকে দেওয়ালে যে সুস্থ সবল দেহ গম্ভীরাকৃতি পুরুষের প্রতিকৃতি দুলিতেছিল, শয্যাশায়ী কঙ্কালসার এই রোগীর সহিত তাহার সাদৃশ্য কতটুকু? আসন্ন মৃত্যুর তুষার শীতল অঙ্গুলির স্পর্শে স্বাস্থ্য, শক্তি ও সৌন্দর্যের সকল সম্পদ এমনই নিশ্চিহ্নভাবে অপহৃত হইয়াছে। প্রশস্ত ললাটের সে প্রবল ভ্রুকুটি রেখা কোথায় গেল? মুখের সে দৃঢ় অবিচলিত গাম্ভীর্য? চন্দ্রনাথ বহুক্ষণ নিস্পন্দভাবে চেতনাহীন অথবা আশু সুপ্ত রোগীর দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। মাতার অবগুণ্ঠন মুক্ত মাথার উপর সীমন্ত দেশে চওড়া লাল পাড় শাড়ির অগ্রভাগ যেন জলজল করিতেছিল। রক্তলেশহীন পাণ্ডুর মুখের দিকে সে চাহিয়া থাকিতে পারিল না। কোনটা বড়, স্বাভাবিক সংস্কারের প্রভাব না কর্তব্যের প্রেরণা? চন্দ্রনাথ একটু চঞ্চল হইয়া উঠিল। হৃদয় উদ্যানে সুন্দর ও গন্ধভরা ফুলগুলি কোমল দলরাজি বিকশিত করিয়া ফুটিয়া উঠিয়াছিল। এই কয় বৎসরে সবই কি শুকাইয়া ঝরিয়া পড়িয়াছে? সে ত্যায্য পুত্র, পুত্রের কোনো অধিকারই তাহার নাই। শুধু কর্তব্য, মানুষের কর্তব্য তাহাকে পালন করিয়া যাইতে হইবে, ইহাই তাহার অদৃষ্টলিপি। যেমন নীরবে সে আসিয়াছিল, ঠিক তেমনি নিঃশব্দে সে কক্ষ ত্যাগ করিল। সে বারান্দায় আসিতেই কনিষ্ঠ সহোদর যুগল তাহার পার্শ্বে আসিয়া দাঁড়াইল। মধ্যম হেমনাথ অশ্রুজড়িত কণ্ঠে বলিল, দাদা, আমাদের অপরাধী করো না। বাবার অবস্থা দেখলে তো, এবার ধনে প্রাণে আমরা মারা যাব। অশ্রুহীন নেত্রে চন্দ্রনাথ কনিষ্ঠের দিকে চাহিল, কিন্তু সান্ত্বনার কোনো কথা সে বলিল না। ব্যবসা ও বিষয়ের সব কথা তুমি বোধহয় জানো না। বাবা সেই সখী বুঝি চলে যাচ্ছেন। চন্দ্রনাথ এবার কথা কহিল, বলিল, সব শুনেছি, এখন ঘরে যাও, ছেলের কর্তব্য পালন করো গে ভাই। তুমি কি চলে যাচ্ছ দাদা? আবার ম্লান হাস্য ক্ষণিকের জন্য চন্দ্রনাথের ওষ্ঠপ্রান্তে খেলা করিয়া গেল। অধবদনে দাঁড়াইয়া হেমনাথ চেষ্টা করিয়া বলিল, তবু দাদা, তুমি থাকলে। হস্তঙ্গিতে তাহাদিগকে বিদায় দিয়া চন্দ্রনাথ মৃদুস্বরে বলিল, তোমাদের প্রধান কাজ বাবার সেবা করা, তাই ভালো করে করো।
উভয়ে মুহ্যমানভাবে ঘরের ভেতর চলিয়া গেল। চন্দ্রনাথ সিঁড়ির দিকে অগ্রসর হইল। সহসা পার্শ্বের ঘরের খোলা দ্বারপথে এক তরুণী সুন্দরী বাহির হইয়া আসিল। দাদা। লীলার গণ্ড বাহিয়া ধারায় ধারায় অশ্রু গড়াইয়া পড়িতেছিল। সেই এলে, যদি আর কিছুদিন আগে আসতে দাদা। চন্দ্রনাথ গম্ভীরভাবে বলিল, সব ভুলে গেছিস বোন? বাবার জ্ঞান থাকতে এলে জোর করে তাকে মেরে ফেলা হতো নাকি? তাকে কি এতদিনেও চিনতে পারিসনি? লীলা বুঝিল, বুঝিয়া দৃষ্টি নত করিল। বউকে একবার আনলে না কেন? কেন? এই কেনর উত্তর কে দিবে? ইহার উত্তর আছে কি? চন্দ্রনাথ শুধু বলিল, যেখানে তোর নিজের কোনো অধিকার নেই সেখানে তুই অনাদৃতা, উপেক্ষিতা। তোর স্বামীকে সেখানে তুই নিয়ে যেতে পারিস? লীলা আর কথা বলিল না। চন্দ্রনাথ ধীরে ধীরে নিচে নামিয়া গেল। ত্যায্যপুত্র হইলেও চন্দ্রনাথ পিতৃবিয়োগের পর যথারীতি কাছা গলায় লইয়া অশৌচ পালন ও হবিষ্য করিতে লাগিল। মুখাগ্নির সময় স্বার্থপর আত্মীয়গণ তাহাকে সংবাদ দেয় নাই, দেওয়া প্রয়োজন মনে করে নাই। শোক বিহবল অপরিণত বুদ্ধি কনিষ্ঠ যুগল সে অবস্থায় প্রবীণ আত্মীয়গণের উপদেশানুসারে যন্ত্রচালিতবৎ কাজ করিয়া গিয়াছিল। পিতৃবিয়োগ শোকে কাতর হইলেও শুধু লীলা কয়েকবার তাহার দাদার কথা তুলিয়াছিল, কিন্তু আত্মীয়গণের প্রচণ্ড কলরব ও বিতণ্ডার স্রোতধারার বিভীষণ গর্জনে তাহার শোক কাতর কণ্ঠের ক্ষীণ শব্দ কোথায় ডুবিয়া গিয়াছিল। পুত্র শোকাতুরা বৃদ্ধা পিতামহী ভূমিশয্যা লইয়াছিলেন, আর সদ্য স্বামী বিয়োগ বিধুরা জননীর তো কথাই ছিল না। সংসারে কি ঘটিতেছিল সে সম্বন্ধে কোনো জ্ঞানই তাহার ছিল না। যথাসময়ে আত্মীয়গণের ব্যবহারের কথা সবই চন্দ্রনাথের কানে গিয়াছিল, কিন্তু কোনরূপ মন্তব্য সে প্রকাশ করে নাই। সে যখন ত্যায্যপুত্র, তখন তাহার বলিবার কি বা ছিল? পিতৃবিয়োগের পর শোকাতুরা মাতা প্রভৃতিকে দেখিতে যাওয়া তাহার কর্তব্য ছিল, কিন্তু নানা দিক ভাবিয়া সে মনের আবেগ সংবরণ করিয়াছিল। কিন্তু যেদিন হেমনাথ ও তারানাথ তাহাকে সঙ্গে করিয়া বাড়িতে লইয়া যাবার জন্য আসিল, সেদিন চন্দ্রনাথকে যাইতে হইল। কনিষ্ঠদিগের অশ্রুভরা কণ্ঠের মিনতি সে উপেক্ষা করিতে পারিল না। সে আইন ব্যবসায়ী, সেই হিসাবেই সে পিতৃগৃহে গমন করিল। বাহিরের ঘরে যেখানে তাহার পিতামহ পিতা প্রভৃতি বিষয় সংক্রান্ত কাজ বা পরামর্শ করিতেন, সেই সুপ্রশস্ত কক্ষে সকলে সমবেত হইয়াছিল। বাহিরের কোনো লোক অথবা অন্য কোনো আত্মীয়কে হেমনাথ সেখানে আহ্বান করে নাই। তাহারা কয় ভ্রাতা ভগিনী মাতা ও পিতামহী মাত্র তথায় ছিলেন। আজ যে সকল কথা আলোচনা হইবে তাহা অন্য ব্যক্তির নিকট বলিবার নহে। হিতৈষী আত্মীয়গণ ইহাতে ক্ষুণ্ণ হইলেও হেমনাথ এ বিষয়ে দৃঢ়তা দেখাইতে ভুলিল না। চারিদিকে দ্বার রুদ্ধ করিয়া হেমনাথ বিষয় ও ব্যবসা সংক্রান্ত বর্তমান অবস্থার কথা যতদূর জানিত সমস্ত বলিল। পিতা ও খুল্লতাতের বিষয়জ্ঞান সম্বন্ধে অন্ধ ধারণা এবং কর্মচারীদিগের উপর অতিরিক্ত বিশ্বাসের ফলে অথবা যে কারণেই হোক ঋণ যেরূপ বাড়িয়াছে, ব্যবসায়ের যেরূপ ক্ষতি হইয়াছে, এমনকি 100 বৎসরের প্রচলিত ট্রেডমার্ক অন্য পক্ষ কৌশলে হস্তগত করিয়া মহা ক্ষতি করিয়াছে, তাহাতে সমূহ বিপদ আসন্ন। কর্মচারী ও আত্মীয়গণ মৌখিক আত্মীয়তা দেখাইলেও ঘোর চক্রান্ত ও ষড়যন্ত্র করিয়া তাহাদের সর্বনাশ করিতেছে।
তাহারা ব্যবসা ও জমিদারির কাজ কিছুই বুঝে না, এখনো কলেজের পড়াশুনো লইয়া আছে। এ অবস্থায় চন্দ্রনাথ যদি কর্ণধারণ না করে, তবে তোরই ঝটিকা প্রভাবে মাছ দরিয়ায় ডুবিয়া যাইবে। চন্দ্রনাথ নীরবে সকল কথা শুনিয়া গেল। অনেক কথা সে নিজেই জানিত। হেমনাথ জ্যেষ্ঠের মুখের দিকে আশাপূর্ণ নেত্রে চাহিয়াছিল, কিন্তু চন্দ্রনাথ যখন কোনো কথাই বলিল না, তখন নিরাশভাবে সে বলিয়া উঠিল, দাদা, তুমি ভার না নিলে সব যাবে। আমরা তোমার অংশ তোমাকে রেজিস্ট্রি। বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, চুপ করো হেম, দেনার হিসাব দেখাতে পারো? হেমনাথ বলিল যে কর্মচারী দিকের নিকট হইতে সে কোনো সঠিক হিসাব এখনো পায়নি, তবে মৃত্যুর কিছুদিন পূর্বে পিতা তাহাকে বলিয়াছিলেন, তিনি একটা মোটামুটি হিসাব করিয়া রাখিয়াছিলেন, লোহার আলমারিতে তাহা আছে। পীড়ার প্রথম অবস্থায় কিছুদিন তিনি বৈষয়িক ব্যাপার লইয়া যথেষ্ট পরিশ্রম করিয়াছিলেন। আলমারি খোলা হইল। ব্যবসায়ীর মতো গম্ভীরভাবে চন্দ্রনাথ নির্দিষ্ট হিসাবের খাতাখানি টানিয়া লইয়া পরীক্ষা করিতে লাগিল। সে দেখিল, বিষয়বুদ্ধি সম্বন্ধে পিতার তেমন অভিজ্ঞতা না থাকিলেও শেষ দিকে সত্যি তিনি যথেষ্ট পরিশ্রম করিয়াছিলেন। দেনা পাওনার মোট হিসাব মন্তব্য সহ তিনি লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। ব্যবসায়ে কিভাবে ক্ষতি হইয়াছিল তাহার ইতিহাস সংক্ষেপে বিবৃত করিয়া যেখানে তিনি একটি সংক্ষিপ্ত মন্তব্য লিখিয়াছিলেন, চন্দ্রনাথের দৃষ্টি তথায় পড়িল। তিনি লিখিয়াছিলেন, ব্রজমোহন ও আমার কাহারই বিষয় বুদ্ধি নাই। ব্রজ তো চলিয়া গিয়াছে, আমিও রুগ্ন অসমর্থ। যদি আগে এসব দেখিতাম, যাহারা এমন করিয়া ঠকাইয়াছে তাহাদিগকে পরাজিত করা এখন অসম্ভব। একজন, শুধু একজন চেষ্টা করিলে আবার সব উদ্ধার করিতে পারে, কিন্তু আমি উহাকে ত্যায্যপুত্র করিয়াছি। বাবার বিষয়বুদ্ধি, তেজ ও কৌশল তাহাতে আছে, কিন্তু সেই স্বার্থপর বিদ্রোহী সন্তানকে আমি ক্ষমা করিতে পারি না। চন্দ্রনাথ পাতা উল্টাইয়া গেল। বহুক্ষণ পরীক্ষার পর সে বুঝিল, তাহাদের বংশগৌরব, সম্মান, প্রতিপত্তি আর কয়েক বৎসরের মধ্যে শুধু কিংবদন্তিতেই পর্যবসিত হইবে। হেমনাথ অধীরভাবে বলিল, বাবার উইল আমরা নাকচ করে দেব, তিনি ভারী অন্যায় করে গেছেন। সুপ্তস্থিতের মতো উঠিয়া দাঁড়াইয়া চন্দ্রনাথ বলিল, হেম, যারা এখন পরলোকে, তাদের কাজের সমালোচনা করা অপরাধ। লীলা পিতার লিখিত খাতাখানা পড়িতেছিল। সে জমিদারের কন্যা, জমিদারের গৃহিণী। আপনার সংসারে সে সর্বময়ী কর্ত্রী, স্বামীর মন্ত্রণাদাত্রী। সে বলিয়া উঠিল, দাদা, তুমি থাকতে সব যাবে? আমাদের পিতৃবংশের নাম ডুবে যাবে? চন্দ্রনাথ গৃহমধ্যে পদচারণা করিতে লাগিল। পিতামহী এতক্ষণ চুপ করিয়া সকল কথা শুনিতেছিলেন। দৃঢ়স্বরে তিনি বলিয়া উঠিলেন, জনু, রায়বংশের মান রক্ষা কর ভাই। রায়বংশের মান? হ্যাঁ, তাহাতে তো তাহার জন্মগত অধিকার। সেই মহাবংশের সম্মান, যে বংশে তাহার পিতামহ জন্মিয়াছেন, যে বংশের রক্তস্রোত তাহার ধমনীতে প্রবাহিত হইতেছে, যে মহাবংশের মহৎ কীর্তিকথা দেশের লোক আজও গান করিয়া বেড়ায়। কতগুলি ধূর্ত প্রবঞ্চক শট সেই বংশগৌরবকে ধূলিসাৎ করিয়া দিবে। সেই বিস্তৃত গৃহমধ্যে প্রাচীর গাত্রে পূর্বপুরুষগণের তৈল চিত্রসমূহ দুলিতেছিল।
সম্মুখেই তাহার পিতামহের প্রতিভাদীপ্ত হাস্যময় আননের প্রতিচ্ছবি। বহুক্ষণ সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া চন্দ্রনাথ ভাবিতে লাগিল। সহসা সন্নিকটে দীর্ঘশ্বাসের শব্দে সে চমকিয়া উঠিল। পার্শ্বে তাহার জননীর বিষণ্ণ মূর্তি, শ্বেতবসনা বিষাদিনী প্রতিমাকে যেন ভিন্ন লোকবাসিনী দেবী বলিয়া তাহার ভ্রম জন্মিল। জ্ঞান সঞ্চারের পর হইতেই যে সীমন্তে নারী জাতির শ্রেষ্ঠ আশীর্বাদ রেখার রক্ত রাগ সে দেখিয়া আসিয়াছে, আজ তাহার শুধু শ্বেত রেখায় পর্যবসিত। স্বামীর আজ্ঞানুসারিণী কর্তব্যপরায়ণা জননীকে সে ভালোরূপেই জানিত। স্বামীর আদেশবাণী অক্ষরে অক্ষরে পালন করিতে গিয়া কিরূপে ক্রমেই তিনি ভগ্নস্বাস্থ্য হইয়া পড়িয়াছিলেন, তাহার সংবাদ সে যে একেবারেই পায় নাই তাহা নহে। জ্যেষ্ঠ পুত্রের হাত ধরিয়া বিষাদিনী মাতা বলিলেন, তিনি যাই করে থাকুন চনু, তোর ছোট ভাই দুটিকে আমি তোরই হাতে সঁপে দিলুম বাবা। হৃদয় ও হস্তের কম্পন বেগকে অতি কষ্টে সংযত করিয়া অস্ফুট স্বরে সে বলিল, আচ্ছা দেখি। রায়ভবনে উৎসবের আলোক জ্বলিয়া উঠিয়াছিল। 4 বৎসরের কঠোর পরিশ্রম, প্রাণপণ চেষ্টা ও বুদ্ধি কৌশলের প্রভাবে পরলোকগত হরমোহনের সম্পত্তির ঋণ প্রায় শোধ হইয়াছিল। 100 বৎসরের প্রতিষ্ঠিত ব্যবসায়কে জ্ঞাতি শত্রুদিগের কবল হইতে উদ্ধার করার ফলেই আজ উৎসবের আয়োজন হইয়াছিল। চন্দ্রনাথকে সকলেই ভয় করিত। জনরব রটিয়াছিল, পৈতৃক সম্পত্তি ভ্রাতারা তাহাকে ভাগ করিয়া দিয়াছে। বিশ্বাসঘাতক আত্মীয় ও কর্মচারীরা তাহার কূটবুদ্ধি ও শাসন ক্ষমতার প্রভাবে পরাজয় স্বীকার করিয়াছিল। তাহার ব্যবস্থাগুণে ও কর্মতৎপরতায় আয় দ্বিগুণ বাড়িয়া গিয়াছিল। অনাদায়ী টাকা আদায় করা চন্দ্রনাথের পক্ষে সহজ হইয়া উঠিয়াছিল। আয় বাড়াইয়া ব্যয় কমাইয়া সে এমন বন্দোবস্ত করিয়াছিল যে নিঃস্বার্থ আত্মীয় বান্ধবগণ তাহার প্রশংসায় পঞ্চমুখ হইয়া উঠিলেন। এমন সুযোগ্য সন্তানকে ত্যায্যপুত্র করা যে হরমোহনের নির্বুদ্ধিতার পরিচায়ক, তাহা এক বাক্যে সকলকেই স্বীকার করিতে হইল। সুদূর পল্লী হইতেও হিতৈষী আত্মীয় ও প্রজাবৃন্দ চন্দ্রনাথের প্রশংসা করিয়া অভিনন্দন পাঠাইতে লাগিল। জয় ও সাফল্যের আনন্দকে মূর্তি দিবার উদ্দেশ্যেই চন্দ্রনাথকে এই উৎসব অনুষ্ঠানে অনুমোদন করিতে হইয়াছিল। লীলা তাহার স্বামীর সহিত এ উৎসবে যোগ দিতে আসিয়াছিল। অপরাহ্নে চন্দ্রনাথ যখন একা অন্তঃপুরে প্রবেশ করিল, তখন লীলা বলিল, কই বৌদিকে আনলে না দাদা? চন্দ্রনাথ হাসিয়া বলিল, খোকার জ্বর হয়েছে, তাকে নিয়ে এই গণ্ডগোলে আসা উচিত কি বোন? জ্বর তো সবে আজ হয়েছে, কালই যদি বৌদিকে পাঠাতে চলতো নাকি? চন্দ্রনাথ এ পর্যন্ত তাহার নিজের বাসাতেই ছিল। বহু অনুরোধ সত্ত্বেও সে পিতৃভবনে বাস করিতে আইসে নাই। চন্দ্রনাথ ভগিনীকে সন্তুষ্ট করিবার অভিপ্রায়ে বলিল, তা তুই চল না, কালকে আমাদের ওখানে গিয়ে থাকবি। লীলা অভিমান ভরে বলিল, তাকে এখানে আনতেই যত দোষ দাদা। মৃদু হাসিয়া চন্দ্রনাথ বলিল, পাগলি। উৎসবের ব্যবস্থা কিরূপ হইয়াছে দেখিবার জন্য চন্দ্রনাথ ধীরে ধীরে অন্যদিকে চলিয়া গেল। লীলার সুন্দর ললাট কুঞ্চিত হইল। তাহার দাদার হৃদয়ের রহস্য কি সে বুঝিতে পারিয়াছিল? উৎসব শেষে পান ভোজন ও আপ্যায়নে পরিতৃপ্ত হইয়া নিমন্ত্রিতরা চলিয়া গেলেন। কেহই চন্দ্রনাথের প্রশংসার কীর্তন করিতে ভুলিলেন না। হেমনাথ ও তারানাথ হর্ষোৎফুল্ল কণ্ঠে সকলকেই বলিয়া বেড়াইল, দাদা ছিলেন বলিয়া আজ তাহাদের এই সৌভাগ্য।
বাড়ির দাসদাসী ও ভিখারিদিগকে পরিতোষপূর্বক খাওয়াইয়া চন্দ্রনাথ যখন দ্বিতলে উঠিল, তখন রাত্রি 1টা। এক চন্দ্রনাথ ছাড়া অভুক্ত আর কেহই ছিল না। সে কর্মকর্তা। একটি প্রাণী অভুক্ত থাকিলে জলগ্রহণ করিতে নাই। পিতামহের জীবনে সেই আদর্শের শিক্ষাই সে পাইয়াছিল। তত রাত্রিতে স্নান শেষে চন্দ্রনাথ যখন বেশ পরিবর্তন করিয়া আসিল, লীলা বলিল, চলো দাদা, এইবার তুমি খাবে, এসো। চন্দ্রনাথ পাঞ্জাবির বোতাম আঁটিতে আঁটিতে বলিল, হ্যাঁ রে, এই বছরে তোরা আমাকে একেবারেই ভুলে বসে আছিস। লোকজন খাওয়ানোর পর কোনোদিন আমাকে জলস্পর্শ করতে দেখেছিস তোরা? আচ্ছা মা, তুমিই বলো। সমবেত সকলকেই সে কথা স্বীকার করিতে হইল। লীলাও যে তাহা না জানিত তাহা নহে। বৈদ্যুতিক পাখার নিচে বসিয়া চন্দ্রনাথ পকেট হইতে একখানা কাগজ টানিয়া বাহির করিল। সহোদর ও ক্ষুল্লতাত ভ্রাতাকে কাছে টানিয়া লইয়া চন্দ্রনাথ বলিল, ঠাকুরমা যে সম্পত্তি আমায় দান করে গিয়েছেন, যা নিয়ে এত বিবাদ, তোদের সকলকে তা এই দলিলে আমি সমান অংশে ভাগ করে দিয়েছি। রেজিস্ট্রি করা হয়েছে। আজ আমার কাজের শেষ। জোর করিয়া হেমনাথের হস্তের মুঠায় দলিলখানি দিয়া চন্দ্রনাথ উঠিয়া দাঁড়াইল। হেমনাথ ও তারানাথ অশ্রুসিক্ত নেত্রে বলিয়া উঠিল, দাদা, আমরাও যে রেজিস্ট্রি করে তোমার অংশ তোমাকে লিখে দিয়েছি। দাদা, তুমি আমাদের ছেড়ে যেও না। চন্দ্রনাথ ফিরিয়া দাঁড়াইয়া বলিল, ভুল করেছ ভাই। ও সম্পত্তিতে আমার অধিকার নেই। আমি ত্যায্য পুত্র। তোমরা দিলেও আমি নিতে পারি না। বাবা যদি অন্যায় করে থাকেন। চুপ করো তারানাথ। গুরু নিন্দা করতে নেই। বিশেষত বাবা এখন স্বর্গে গেছেন। তার কাজের বিচার করবার অধিকার কারো নেই। গুরুজনের আদেশ মাথা পেতে নিতে হয়। লীলা বলিয়া উঠিল, দাদা। বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, বুঝেছি বোন। তবে আমি কেন বাবার আদেশ পালন করিনি এই কথা তুমি বলতে চাও, কিন্তু ভুলে যাচ্ছ লীলা। বাবা আমার গুরু, কিন্তু ঠাকুরদা ঠাকুরমা তাঁরও গুরু। আমি আমার বাবার আদেশ সম্পূর্ণ পালন করতে পারিনি। তাঁর যারা গুরু, তাঁদের আদেশ পালন করেছি মাত্র। বাবা আমায় স্বেচ্ছায় ত্যাগ করেছেন। তাঁর সে আদেশ লঙ্ঘন করবার শক্তি আমার নেই। কোনো মতেই তা পারব না। তোমরা সুখী হও ভাই। সেই উন্নত শীর্ষ দীর্ঘাকার বলিষ্ঠ যুবকের মুখমণ্ডলে সত্যনিষ্ঠা, দৃঢ়তা ও চরিত্র গর্বের একটা তেজ নির্গত হইতেছিল। কেহ প্রতিবাদ করিতে সমর্থ হইল না। বিধবা জননী ধীরে ধীরে সন্তানের সমীপবর্তী হইলেন। পুত্রের মস্তকে হাত রাখিয়া বাষ্পরুদ্ধ কণ্ঠে বলিলেন, বাবা। মা। নত হইয়া মাতার চরণধূলি মাথায় লইয়া ত্যায্য পুত্র দৃঢ় চরণে কক্ষ ত্যাগ করিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।